গল্পটি শুরু হয় ডাক নামের এক ব্যক্তিকে দিয়ে, যিনি একজন বন্যপ্রাণী ফটোগ্রাফার ছিলেন এবং ম্যান ভার্সেস ম্যান নামের একটি শোতেও কাজ করতেন। এই শোতে ডাক একাই জঙ্গলে যেতেন এবং মানুষকে টিকে থাকার কৌশল শেখাতেন। শোটির দুটি পর্ব ইতোমধ্যেই মুক্তি পেয়েছে। দর্শকরা শোটি পছন্দ করলেও বেশ কিছু সমস্যার কারণে বড় কোনো টিভি চ্যানেল এটি কিনে নিতে পারেনি। তারা তৃতীয় পর্বে শুটিং করতে যাচ্ছিল এবং যদি কোনো চ্যানেল এটি না কেনে তাহলে ডাক ও তার দল দেউলিয়া হয়ে যাবে। ডাক ও তার দল কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, তাই ডাক ও তার দল উত্তর কানাডার জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যেখানে টিকে থাকা অত্যন্ত কঠিন। ডাক রাতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। ডাকের মেয়ে তার জন্য একটি ভিডিও বার্তা রেকর্ড করে রেখেছিল, যাতে জঙ্গলে একা থাকার সময় সেটি দেখলে তার মন ভালো হয়ে যায়। ডাকের দল সেনাবাহিনীর সাথে এসে পৌঁছায়। এরপর তারা তাদের ট্যুর গাইডের সাথে দেখা করতে যায়, কারণ এলাকাটি খুব বিপজ্জনক এবং ট্যুর গাইড ছাড়া সেখানে যাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। এখানে তাদের সাথে দেখা হয় ডানকানের, যিনি সেই এলাকায় থাকেন এবং তাদের ট্যুর গাইড। তারা একটি নৌকায় করে ডাক ও তার দলকে জঙ্গলের ভেতরে নিয়ে যায়। ডাককে সেখানে 5 দিন একা কাটাতে হবে, এরপর তার দল তাকে নিতে আসবে। ডাককে একটি স্যাটেলাইট ফোন দেওয়া হয়েছিল, যাতে কোনো সমস্যা হলে সে সঙ্গে সঙ্গে তার বন্ধুদের সাথে যোগাযোগ করতে পারে। এই 5 দিন ধরে ডাককে তার টিকে থাকার দৃশ্য ধারণ করতে হতো। তারা সবেমাত্র একটু এগিয়েছিল, এমন সময় মুষলধারে বৃষ্টি শুরু হলো। ডানকান বুঝিয়ে বলল যে যদি সে এখানে টিকে থাকতে চায় তবে তাকে এই সব কিছুরই মুখোমুখি হতে হবে। তারা ডাককে জঙ্গলের ধারে রেখে ফিরে গেল। তারা চলে যাওয়ার পর ডাক তার ক্যামেরা চালু করল এবং সেখান থেকে অনুষ্ঠান শুরু করল। এরপর ডাক তার ব্যাগ খুলে জিনিসপত্র পরীক্ষা করতে শুরু করল। তার পরিকল্পনা ছিল ব্যাগের জিনিসপত্র দিয়েই 5 দিন জঙ্গলে টিকে থাকা। এখন তাকে ঘুমানোর ব্যবস্থা করতে হবে, তাই সে একটি উঁচু জায়গায় এলো, যেখানে সে একটি আশ্রয় তৈরি করবে। সূর্যাস্তের আগেই তাকে এসব করতে হবে, তাই সে একটি আশ্রয় তৈরির জন্য পড়ে থাকা গাছ থেকে কিছু কাঠ সংগ্রহ করল। কিন্তু যেই সে কাজ শুরু করল, কাঠের একটি ছোট টুকরো তার নখে বিঁধে গেল, যার ফলে সে বেশ ব্যথা পেল। কিন্তু সে ওটা টেনে বের করে ফেলল। আশ্রয়টি পুরোপুরি প্রস্তুত ছিল এবং রাত নামতে প্রায় ঘুচে গিয়েছিল। এখন বন্য পশুদের হাত থেকে আশ্রয়স্থলটিকে সুরক্ষিত রাখতে তার আগুন জ্বালানো দরকার ছিল। আগুন জ্বালানোর জন্য সে একটি এনার্জি ড্রিঙ্কের বোতল ব্যবহার করল। বোতলটি জ্বালানোর জন্য সে সেটির ধাতব অংশ ঘষতে লাগল। আধ ঘন্টা ঘষার পর সে বোতলটি সূর্যের দিকে এমনভাবে রাখল যাতে সূর্যের রশ্মি বোতল থেকে প্রতিফলিত হয়ে কাঠের উপর পড়ে। তার পরিকল্পনা সফল হল। তার আগুন জ্বলে উঠল। এর কিছুক্ষণ পরেই রাত হয়ে গেল। ডাক তার স্যাটেলাইট ফোন ব্যবহার করে বন্ধুদের ফোন করল, যারা তখন দারুণ এক পার্টি করছিল। তারা যখন মজা করছিল, তখন সে এখানে কষ্ট পাচ্ছে জেনে ডাকের একটু মন খারাপ হলো। কিন্তু তবুও ডাককে মেনে নিতেই হলো যে সেখানে কেউ নেই। এটাই ছিল তার কাজ। কোনোভাবে আগুনের উষ্ণতায় সে সেখানেই ঘুমিয়ে পড়ল। কিন্তু মাঝরাতে একটি প্রচণ্ড বিস্ফোরণে ডাকের ঘুম ভেঙে গেল। তবে সে তা উপেক্ষা করে আবার ঘুমিয়ে পড়ল। সে ভাবল এটা হয়তো ভূমিকম্প। পরের দিন ঘুম থেকে উঠে সে দেখল কিছু একটা জঙ্গল ছিঁড়ে নদীতে পড়ছে, যার ফলে মাটি কেঁপে উঠছে। ডাক দ্রুত ঘটনাস্থলে ছুটে গেল। সে দেখল জলের সব মাছ মরে পড়ে আছে, যার মানে জলে কোনো বিষাক্ত কিছু পড়েছে। কিন্তু এটা ডাকের জন্য সুবিধাজনকই হল। সে খাওয়ার জন্য তৃপ্ত মাছ খুঁজে পেল। ঠিক তখনই ডাক একটি নেকড়ে দেখতে পেল। নেকড়েটা নদীর তীরে এলো, কিন্তু কোনো মাছ না খেয়ে ভয়ে পালিয়ে গেল। ডাক বুঝতে পারল যে নেকড়েটা নিশ্চয়ই এমন কিছু টের পেয়েছে যা সে পায়নি, অর্থাৎ মাছগুলো খাওয়া নিরাপদ নয়। তাই তাকে অন্য কিছু করতে হবে। সে তার দলকে এই ব্যাপারে জানাতে চায়, কারণ নদীর কি হয়েছে তা সে জানে না। সে তার বন্ধুদের ফোন করার চেষ্টা করল, কিন্তু স্যাটেলাইট ফোন কাজ করছিল না, যার ফলে ডাকের মনে হল যে রাতে কোনো উল্কাপিণ্ড আঘাত হেনেছে, যার কারণে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। সমস্যাটা ছিল যে ডাক সারা রাত ক্ষুধার্ত ছিল, তাই তার শিকার করা দরকার ছিল। তাই সে একটি প্রাণী শিকারের জন্য 3টি ফাঁদ পাতল এবং আশেপাশের এলাকার ফুটেজ নিতে শুরু করল। সন্ধ্যায় সে ফাঁদগুলো পরীক্ষা করতে ফিরে এসে দেখল 2টি ফাঁদে 2টি খরগোশ ধরা পড়েছে। তবে যখন সে খরগোশগুলো তুলছিল, তার বসানো ক্যামেরাটা আপনা আপনি পড়ে গেল। ডাক ভাবল এটা হয়তো নেকড়ে,
তাই সে তাড়াতাড়ি তার ক্যামেরাটা তুলে নিয়ে চলে গেল। এখন তাকে খাওয়ার জন্য খরগোশগুলো পরিষ্কার করতে হবে। তাই সে তার ক্যাম্প থেকে কিছুটা দূরে গিয়ে নেকড়েদের দূরে রাখার জন্য খরগোশগুলো পরিষ্কার করতে শুরু করল, আর দর্শকদের জন্য পুরোটা সময় ধরে ভিডিও করতে লাগল। এইসব কাজ শেষ করে সে আবার তার দলের সাথে যোগাযোগ করার চেষ্টা করল, কিন্তু স্যাটেলাইট ফোনটা কাজ করছিল না। এরপর সে তার ব্যক্তিগত ফোনটা দেখল, যেটা তার মেয়ে তাকে দিয়েছিল, কিন্তু সেটাতেও কোনো নেটওয়ার্ক ছিল না। ডাক সেই ফোনে তার স্ত্রীর একটি ভিডিও দেখতে শুরু করল, যা তাকে অনেক সাহস জোগাল। তারপর ডাক আবার জঙ্গলে সেই অদ্ভুত শব্দগুলো শুনতে পেল। মনে হচ্ছিল যেন কেউ গোপনে তাকে দেখছে। ডাক ভয় পেয়ে গেল যে একদল নেকড়ে এসে তাকে আক্রমণ করতে পারে। তাই সে তাড়াতাড়ি তার খাবার খেয়ে নেয়, যাতে সে এগিয়ে যেতে পারে। অন্য খরগোশটা তাকে আর বয়ে নিয়ে যেতে পারে না। তাই সে তার দর্শকদের খাবার বাঁচানোর একটা উপায় দেখায়। সে তার খাবারটা একটা দড়ি দিয়ে বেঁধে একটা গাছে ঝুরিয়ে দেয়, যাতে কোনো প্রাণী সেটার নাগাল না পায়। রাত নেমে আসে এবং সে শিবিরে ফিরে এসে একা একা দাবা খেলে। কিন্তু তারপর ডাক আবার সে অদ্ভুত শব্দগুলো শুনতে পায়। সে চারপাশে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। ডাক আবার সেগুলোকে উপেক্ষা করে। এরই মধ্যে আমরা দেখি কেউ তার খাবার নিয়ে যাচ্ছে। এটা যে একটা প্রাণী তা গোপন নয়, কারণ প্রাণীদের অতটা বুদ্ধি থাকে না। শীঘ্রই বৃষ্টি শুরু হয়। ডাক ভান করে যে তার আশ্রয় তাকে বৃষ্টি থেকে রক্ষা করছে, কিন্তু তার আশ্রয়টা অকেজো এবং ডাক পুরোপুরি ভিজে যায়। কিন্তু তারপর ডাক একটা প্রাণীর কণ্ঠস্বর শুনতে পায়, যা তাকে চমকে দেয় এবং ডাক একটু ভয় পেতে শুরু করে। এই কারণে সে সারা রাত ঘুমাতে পারেনি। পরের দিন সকালে তার সারা শরীর ব্যথা করছিল। ঘুমের অভাব তাকে প্রচণ্ড কষ্ট দিচ্ছিল। মনের গভীরে সে হাল ছেড়ে দিতে চেয়েছিল, কিন্তু ডাক জানত যে যদি সে তা না করে তবে তার পরিবার বাঁচবে না, আর এই শোটি তার জন্য অপরিহার্য ছিল। তাই সে তার দুশ্চিন্তাগুলো একপাশে সরিয়ে রেখে কাজে ফিরে গেল। ক্যামেরাটা নিয়ে সকালে নাস্তা আনতে গেল, কিন্তু এর মধ্যেই কেউ সেটা চুরি করে নিয়েছিল। ডাক আতঙ্কিত হয়ে পড়ল, কারণ সে জানত কোনো পশু এমন কাজ করতে পারে না। সে আবার তার স্যাটেলাইট ফোনটা তুলে বন্ধুদের ফোন করার চেষ্টা করল, কিন্তু ফোনটা কাজ করছিল না। ডাক সাহস সঞ্চয় করে ফাঁদগুলো আবার তৈরি করল। যখন সে সেগুলো পরীক্ষা করতে গেল, তখন সে অবাক হয়ে দেখল যে কেউ তার শিকার আগেই নিয়ে গেছে। ডাক ফাঁদের নিচে একটি অদ্ভুত কালো তরল দেখতে পেল, যেখান থেকে আলো বিচ্ছুরিত হচ্ছিল। এতে সে হতবাক হয়ে গেল। সে দ্রুত ক্যাম্পে ফিরে এলো, কিন্তু ততক্ষণে তার স্যাটেলাইট ফোনটিও উধাও হয়ে গেছে। আরও আশ্চর্যের বিষয় ছিল যে কেউ তার দাবা বোর্ডের ওপর বাজি ধরেছিল। এটা দেখে ডাক নিশ্চিত হল যে সে জঙ্গলে একা নয়, হতে পারে এটা তার সঙ্গী ভক্তদের মধ্যে কেউ একজন। এই কথা ভেবে সে কিছুটা স্বস্তি পেল এবং আবার তার ক্যামেরা চালু করল, কারণ তার শোয়ের জন্য উপকরণের প্রয়োজন ছিল। ঘুমাতে যাওয়ার আগে সে তার পরবর্তী দাবার চালের পরিকল্পনা করল। পরদিন সকালে সে অন্য কোথাও তাঁবু গেড়ে এলাকাটি ছেড়ে চলে গেল। আরও কিছুটা এগিয়ে সে একটি পাহাড় খুঁজে পেল, যার গায়ে সে একটি নতুন আশ্রয় তৈরি করল। সেখানে সে আগুন জ্বালালো। এখন খাবারের প্রয়োজন হওয়ায় সে মাছ ধরার সিদ্ধান্ত নিল, কিন্তু জলে সে একটিও মাছ খুঁজে পেল না। তাই সে একটি প্রাণীর খোঁজে জঙ্গলে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে লাগল। কিন্তু সে আতঙ্কে দেখল কেউ একজন তার মতো একই রকম একটি আশ্রয় তৈরি করেছে এবং ডাকের ভিডিওতে শেখানো সেই একই ক্যান ব্যবহার করে আগুন জ্বালিয়েছে। ডাকের সন্দেহ হল এটা তার কোনো ভক্তের কাজ। সে একটি স্যাটেলাইট ফোন দেখতে পেল, যা ডাককে আরও বেশি ভয় পাইয়ে দিল। তারপর সে সেখানে খরগোশ এবং নেকড়ের মৃতদেহ পড়ে থাকতে দেখল। নেকড়েটিকে ঠিক সেভাবেই পরিষ্কার করা হয়েছিল যেভাবে ডাক তার ভিডিওতে বর্ণনা করেছিল। ডাক দ্রুত গিয়ে একটি পাথরের নিচে লুকাল, কিন্তু তারপর সে একটি ফাঁদ দেখতে পেল, ঠিক তার ভিডিওতে বানানো ফাঁদটির মতোই। এই ফাঁদটি ছিল অনেক বড়, এ কারণেই ডাক সময় মতো পালাতে পেরেছিল। সে দৌড়ে তার শিবিরে ফিরে গেল। ডাকের চোখ আবার তার দাবার বোর্ডের ওপর পড়ল। কেউ তার পরবর্তী চাল দিয়ে ফেলেছিল। এই দাবার চালটি ছিল এতটাই নিখুঁত যা ডাকের মতো অভিজ্ঞ কারো পক্ষেও আন্দাজ করা অসম্ভব ছিল। অন্য কোনো উপায় না থাকায় সে শিবিরে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিল। যে কোনো আসন্ন আক্রমণ রেকর্ড করার জন্য সে তার শিবিরের চারপাশে 3টি ক্যামেরা লাগিয়েছিল। কিন্তু যেইমাত্র সে ঘুমিয়ে পড়ল, কেউ 3টি ক্যামেরাই ফেলে দিল। সকালে ডাক যখন এটা দেখল, সে ভয়ে কাঁপতে লাগল।
কারণ সে সেখানে মোটেই নিরাপদ ছিল না। যদিও তার তখনও কোনো ক্ষতি হয়নি, কিন্তু সে আরও দূরেও পৌঁছাতে পারত। ডাককে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালাতে হবে, কারণ যাই হোক না কেন তার ডাকের প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছিল। আবারও ডাক তার অনুষ্ঠানের জন্য কিছু ফুটেজ রেকর্ড করল, কিন্তু ঠিক তখনই একটি শক্তিশালী ঢেউ এসে তাকে আঘাত করল এবং নদীর অনেক গভীরে ছিটকে ফেলল। সে কোনো মতে তীরে পৌঁছালে, কিন্তু প্রবল ঢেউয়ের কারণে তার চোখ, নাক এবং কান দিয়ে রক্ত ঝরছিল। ডাক তার জামাকাপড় নিংড়ে নিয়ে আবার পরে নিল এবং পালানোর দৃঢ় সংকল্প নিয়ে দৌড়াতে শুরু করল। কিন্তু তারপর দৌড়ানোর সময় ডাক একটি গভীর গর্তে পড়ে গেল। সে প্রায় জ্ঞান হারাতে বসেছিল, কিন্তু তখনই সে উপরে তাকালো। কেউ একজন নিশ্চিতভাবেই তার উপর নজর রাখছিল। কিছুক্ষণ পর সে চোখ খুলল এবং দেখল তার অবস্থা খুবই খারাপ। তার হাতে আঘাত লেগেছিল, যা সে তার জামা দিয়ে বেঁধে উপরে ওঠার চেষ্টা করল। সে গর্ত থেকে উঠে এসে তার বন্ধুদের থাকার জায়গায় পৌঁছাল। সে দেখল তাদের ক্যাম্পটা এখনো আছে, কিন্তু তারা চলে গেছে। চারপাশে তাকিয়ে সে টেরিকে দেখতে পেল। সে একটা গাছ থেকে ঝুলছিল, ঠিক যেমন ডাক তার ভিডিওতে খরগোশটাকে গাছ থেকে ঝুলিয়েছিল। ডাক তাড়াতাড়ি টেরিকে গাছ থেকে নামিয়ে আনল। সে তখনও বেঁচে ছিল। ডাকেরও সাহায্যের প্রয়োজন ছিল, তাই সে তাড়াতাড়ি ক্যাম্পের ভেতরে গিয়ে রেডিওর সাথে যোগাযোগ করার চেষ্টা করল, কিন্তু সেই রেডিওটাও অচল ছিল। ডাক একটি মেডিকেল কিট নিয়ে বাইরে এলিয়েনের মুখোমুখি হল। সেই রাতে ভিনগ্রহী প্রাণীটি জঙ্গল ছিঁড়ে পৃথিবীতে এসেছিল। এ কারণেই সে ডাককে হত্যা করেনি। ডাকের দলের সদস্যদের মৃতদেহও পাওয়া গিয়েছিল, যাদের চামড়া তুলে ফেলা হয়েছিল। দৃশ্যটা ছিল ভয়াবহ। ডাককে দেখে ভিনগ্রহী প্রাণীটি আবার তার মুখ থেকে জাল ছাড়ল, কিন্তু ডাক পালিয়ে গেল। ডাক একটি পরিকল্পনা করল। সে ভিনগ্রহী প্রাণীটিকে তাড়া করে সেই একই গর্তের দিকে দৌড়ালো যেখানে সে আগে পড়েছিল। ভিনগ্রহী প্রাণীটি ফাঁদে পড়ে গেল। ভিনগ্রহী প্রাণীটি গর্তে পড়ার সাথে সাথেই ডাক তার দিকে অসংখ্য পাথর ছুঁড়ে মারল, যা তাকে পিষে ফেলল। ডাক ভাবল ভিনগ্রহী প্রাণীটি হয়তো মারা গেছে, তাই সে দ্রুত টেরিকে বাঁচাতে ছুটে গেল, কিন্তু টেরি ততক্ষণে মারা গেছে। ডাক তার দলের সকলের মৃতদেহ ঢেকে দিয়ে নদীর তীরে বসে তার পরিবারের জন্য একটি বার্তা রেকর্ড করতে লাগল, এই ভয়ে যে কেউ তার সাহায্যে এগিয়ে আসবে না এবং সে হয়তো বাঁচবে না। ডাক তার মেয়ের বার্তাটি খুলল, যা তাকে সাহস জোগাল। সে যে কোনো মূল্যে এখান থেকে বের হতে চেয়েছিল, তাই প্রথম যে কাজটি সে করল তা হল তার ক্ষতস্থানে ব্যান্ডেজ বাঁধা। এরপর সে ক্যাম্পের ভেতরের মানচিত্রটা দেখল, যাতে দেখা গেল ডানকানের বাড়ি ৬ কিলোমিটার দূরে। দমে না গিয়ে ডাক এগিয়ে চলল এবং রাত নাগাদ সে ডানকানের বাড়িতে পৌঁছাল। বাড়িতে কেউ ছিল না, কিন্তু টিভিতে একটা খবর চলছিল। এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পায়, যেখানে বলা হয় যে ভিনগ্রহীটি শুধু জঙ্গলেই নামেনি, বরং তার মতো লক্ষ লক্ষ ভিনগ্রহী পৃথিবীতে নেমে বিশ্বের বেশিরভাগ বড় শহর ধ্বংস করে দিয়েছে। তাই সরকার জরুরিভাবে জনগণকে সরে যাওয়ার জন্য অনুরোধ করছে। ডাক ইতিমধ্যে বাড়ি থেকে অনেক দূরে ছিল, আর এই খবর শুনে সে একেবারে ভেঙে পড়ল। তার পরিবার হয়তো বাঁচবে না, এই আশঙ্কায় সে গভীরভাবে দুঃখিত হল। তবুও সে দৃঢ় প্রতিজ্ঞ ছিল। সে তার পরিবারকে বাঁচাতে চেয়েছিল। যখন সে ডানকানের বাড়ি থেকে বের হতে যাচ্ছিল, তখন সে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র ও একটি নৌকা নিল। আর ঠিক তখনই ডানকান একটি বন্দুক হাতে হাজির হয়ে ডাককে তার নৌকাটি ফেলে আসতে বলল। কিন্তু ডাককে তার পরিবারের কাছে যেতেই হতো, তাই সে ডানকানের কথা শুনল না। ডানকান কিছু করার আগেই সেই একই এলিয়েন পেছন থেকে এসে তাকে মেরে ফেলল। এর মানে এলিয়েনটা তখনও বেঁচে ছিল। ডানকানকে মারার পর এটি ডাককে মারতে এগিয়ে গেল, কিন্তু ডাক তার নৌকার প্রোপেলার ব্যবহার করে এলিয়েনটিকে টুকরো টুকরো করে ফেলল। এভাবেই এলিয়েনটি অবশেষে মারা গেল। তারপর ডাক আকাশের দিকে তাকালো, যেখান থেকে হাজার হাজার এলিয়েন নেমে আসছিল। এখানেই চলচ্চিত্রটি শেষ হয়। ডাক কিভাবে এখন এই মহাবিপদ থেকে নিজের পরিবারকে রক্ষা করবে, তা হয়তো আমরা মুভির পরবর্তী পার্টে জানতে পারব।